আগের দিনে কিন্তু নেচার অফ লজিকটা কি সেটা পড়েছি, আর এখন পড়বো নেচার অফ আর্গুমেন্ট। মানে আর্গুমেন্ট কি, আর্গুমেন্ট কটা ভাগ রয়েছে, আর্গুমেন্টটা মানে আর্গুমেন্টের ডিটেলসে তো প্রচুর আছে। ইন্ডাকশন আর্গুমেন্ট ডিটেলসে একদিন ক্লাস করবো, ডিডাকশন আর্গুমেন্টের ডিটেলসে ক্লাস করবো, লম্বা চওড়া হবে। কিন্তু এখন কিন্তু মানে ইন্ট্রোডাকশন টাইপের আর কি পড়ছি, আর যেটা কিন্তু খুবই দরকার, পরে বুঝতে পারবে কোশ্চেন যখন দেখবে। তো এখন আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অবরোহ যুক্তি। শুধু অবরোহ না, অ্যাকচুয়ালি যুক্তিটা পড়বো, দুটো ভাগই পড়বো, সংক্ষেপে জেনে নেবো কি যুক্তিটা, মানে যুক্তির বিভাগ সেটাও জানবো। যুক্তি কি, হোয়াট ইজ আর্গুমেন্ট? এখানে হচ্ছে যুক্তি বা তর্ক হলো একটি বচন সমষ্টি যার মধ্যে কমপক্ষে দুটি বচন থাকে, একটি সিদ্ধান্ত থাকে। এটা আমরা সবাই জানি, জাস্ট একবার ঝালিয়ে দেবো। এখানে যারা MA করে রেখেছে সবাই জানে কম বেশি, হয়তো মনে নাই সেই মুহূর্তে পরীক্ষার সময়ে কিন্তু মানে কনফিউশন তৈরি হবে দুটো অপশনের মধ্যে, সেটা ক্লিয়ার হয়ে যাবে ক্লাসে, আর কিছু না। তাহলে কি বললাম যে একটা যুক্তি বা একটা তর্কের মধ্যে কি থাকে, বচন সমষ্টি থাকে না, অনেকগুলো বচন নিয়ে তো হয়। যেমন একটা হচ্ছে তোমার দুটো বাক্য থাকে, সিদ্ধান্ত থাকে, এটা অবরোহের ক্ষেত্রে। আরোহের ক্ষেত্রে তো অনেকগুলো বাক্য থাকতে পারে, তাহলে কম বেশি তো দুটো, একটা বচন তো একটা বাক্য, একটা সিদ্ধান্ত তো থাকবেই। তাহলে এখানে হচ্ছে একটি বচন সমষ্টি যার মধ্যে কমপক্ষে দুটো বচন থাকে, একটা সিদ্ধান্ত এবং একটি বাক্য। যে কোনো যুক্তির সিদ্ধান্ত একটি মাত্র বচন হবে, কিন্তু তার আশ্রয় এক বা একাধিক হতে পারে। এখনই বললাম কমপক্ষে একটি আশ্রয় বাক্য, একটি সিদ্ধান্ত মাস্ট বি থাকবে, কিন্তু সিদ্ধান্তটা সবসময় একটিই থাকবে, আশ্রয় বাক্যটা একটা বেশিও হতে পারে। যুক্তির অন্তর্গত বচন সমূহের মধ্যে বিশেষ এক প্রকার সম্বন্ধ থাকে, সেই কারণে কোনো একটা বচনকে হয় আশ্রয় বাক্য অথবা সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হয়। কারণ ধরো বললাম সকল মানুষ হয় মরণশীল, তারপরে রাম হয় মানুষ, আমি হয় মানুষ, এরকম যে কথাগুলো বললাম, তাহলে প্রত্যেকটা আশ্রয় বাক্যের সঙ্গে তার সিদ্ধান্তটার একটা সম্বন্ধ থাকবে, অবশ্যই ন্যাচারালি থাকবে। তাহলে ঠিক এই কারণে, কোন কারণে, মানে তাদের মধ্যে সম্বন্ধটা থাকার কারণে কোনো প্রকার অসংলগ্ন বচন সমষ্টিকে যুক্তি বলা যাবে না। তাহলে যুক্তির মধ্যে একটা কি পেলাম, যা খুশি, আগের দিনে বলেছিলাম থটটা, অবশ্য থটটা যতক্ষণ মনে মনে ভাবো ততক্ষণ থটটা যখন সেটা থট বা অবধারণ, আর সেই অবধারণটা কিন্তু লজিকে কিন্তু বিরাট কিছু গুরুত্ব নয়। সেই থটটা বা অবধারণটা আমার মনে কি হচ্ছে, সে ভাবনাটা যতক্ষণ না আমি বচনে প্রকাশ করে বলছি লোককে, ততক্ষণ তো তোমার ভাবনার কোনো মূল্যই নেই। তাহলে সেরকম ভাবে যুক্তিটাও কিন্তু যা খুশি এলোমেলো করে কতগুলো বচনকে এক কাছে জুড়ে দিলাম, সেটা কিন্তু যুক্তি হবে না, তার মধ্যে একটা সম্বন্ধ থাকতে হবে। যুক্তির সিদ্ধান্ত হবে সেই বচন যার সত্যতা আশ্রয় বচন বা বচনগুলির সত্যতার উপর নির্ভর করবে। তার মানে যুক্তির যে সিদ্ধান্তটা সেটা হচ্ছে আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হবে। অপরপক্ষে আশ্রয় বচন বা বচনগুলির সত্যতা সিদ্ধান্তের সত্যতাকে সমর্থন জানাবে। ধরো এক কাকা কালো, এই উদাহরণটা ন্যাচারালি দিচ্ছি কারণ এটাই আমরা পড়তে শুনতে অভ্যস্ত। একটা কাকালো, দুটো কাকালো, তিনটে কাকালো, অর্থাৎ সব কাকালো। এটা মানে কি, যে আশ্রয় বচন বা বচনগুলো যেটা লিখছি, সেই বচনগুলো সিদ্ধান্তের যে সত্যতারা লাস্টে স্বীকার করলাম সব কাকালো, মানে সমর্থন করছে না, সত্যতাকে যেন সমর্থন করছে, সেটাই। এবারে বিষয়টাকে একটা বোঝার জন্য বলেছি যে কতগুলো উদাহরণ দিয়েছি। দেখো, কোনো কবি হন দার্শনিক, কোনো দার্শনিক হন কবি। বললাম না, কমপক্ষে একটা আশ্রয় বাক্য থাকবে এবং একটা সিদ্ধান্ত থাকবে। এবারে আশ্রয় বাক্য একের অধিকও থাকতে পারে, বাট সিদ্ধান্ত অল টাইম একটাই হবে। তাহলে দ্বিতীয়টা দেখো, সকল মানুষ হয় মরণশীল, একটা আশ্রয় বাক্য, 1 নাম্বার এটা। 2 নাম্বার আশ্রয় বাক্য হলো কি, সক্রেটিস হন একজন মানুষ, অতএব সক্রেটিস হয় মরণশীল, এটা হলো তোমার সিদ্ধান্ত। দেখো, ভারতবর্ষে কাক দেখতে পাওয়া যায়, তাদের গায়ের রং কালো। ইউরোপে কোথাও কোথাও কাক দেখতে পাওয়া যায়, তাদের গায়ের রং কালো। এবারে বিভিন্ন হাজারটা দেশের নাম বলে দাও, তাদের গায়ের রং কালো। এর লাস্টে সিদ্ধান্ত আসতে পারি না যে সমস্ত কাক হয় কালো। তাহলে প্রথম যুক্তির যে সিদ্ধান্ত হলো, কোনো দার্শনিক কোনো কবি সরাসরি ভাবে যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয়েছে এবং যুক্তিবাক্য সত্যতার উপর নির্ভরশীল। দেখো, এটা কিন্তু সরাসরি চলে এসছে। আর এই যে সত্যতা, দার্শনিক কবি, এটা কিন্তু
আশ্রয় বচনের মধ্যে রয়েছে, আশ্রয় বাক্য থেকে কিন্তু ওটা অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। আর দ্বিতীয় যুক্তি সিদ্ধান্তটা কি, সক্রেটিস হন মানুষ। সক্রেটিস হন মানুষ এই বচনটি সত্যতাও আমরা কিন্তু অন্যভাবে পেতে পারি, এটার সত্যতা অন্যভাবে পেতে পারি। যেমন দেখো দেখাচ্ছি, মানে ইতিহাস থেকেও জানি যে সক্রেটিস বিষপান করানো হয়েছিল সক্রেটিসকে, তার জন্য তার মৃত্যু হয়েছিল। এগুলো আমরা পড়েছি না, পড়তে গিয়ে কিন্তু পড়েছি, সক্রেটিসের ফিলোসফি পড়তে গিয়ে তার জীবনে এটা পড়েছি। আমি মাঝে একটা অন্যদিকে চলে যাব, বলবো যে তোমরা যখন কোনো দার্শনিককে পড়বে না, তার দর্শনটা পড়ার আগে না তার জীবনীগুলো অবশ্যই বুকেতে থাকবে। আর আমি তো আমার যতগুলো ক্লাস করা তার জীবনীটাকে শর্টে পুরো বইয়ে পড়ার মতো নিজে শর্টে ছোট করে বলার চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসের মধ্যেই, যেমন লক, বার্কলে, হিউম, ডেকার্ট, স্পিনোজা সববার। তো আমার এটা পরামর্শ, বা আমি পড়ে ফিল করেছি যে তার দর্শনটা পড়ার আগে তার জীবনীটা যদি পড়ি না, দর্শনটা মনে রাখতে সাহায্য হবে এবং দর্শনটা বুঝতে তোমার টাইম কম লাগবে, আর ভবিষ্যতে মনেও থাকবে যে ওই মানুষটা ওরকম পর্যায়ে ছিল, তার দর্শনটা তার জীবনের এই পর্যায়ে এইভাবে ঘটেছিল, দর্শনটা ওই টাইম ওইটা হয়েছিল, এরকম করে কিন্তু মনে থাকবে ভালো। তো অন্যদিকে চলে গেলাম, তো সক্রেটিসের জীবনীটা পড়তে গিয়ে আমি দেখে নিয়েছিলাম যে সেখানে কিভাবে তার মৃত্যুটা হয়েছিল, তাহলে তার জন্য সে বিষপান করানো হয়েছিল, সে বিষপান করে মৃত্যু হয়েছিল। কিন্তু ইতিহাসের সত্য ঠিক এই হিসেবে বচনটা কিন্তু যুক্তির ক্ষেত্রে অন্তর্গত নয়। মানে যুক্তিবাক্যের ক্ষেত্রে কি হয়, যুক্তিবাক্যের ক্ষেত্রে কিন্তু সেই কি বলবো, ঘোড়া গাছে চাপে না, এরকম কি ধরনের কথা থাকে না, মানে ওরকম আজগুবি যা খুশি আমরা গল্প বলতে পারি, যেটা সামাজিক ভাবে বা আমাদের পরিবেশে যেটা আমরা সাধারণ যে কথাবার্তা বলি তার মধ্যে কিন্তু কোনো ভ্যালু নেই বা তার সত্যতা নেই, কিন্তু আকারের দিক থেকে কিন্তু তার সত্যতা থাকবে, সেটা বলতে চাইছি এখানে। যে এই যে সক্রেটিস বিষপান করার ইতিহাসের দিক থেকে আমরা দেখতে পারি, সেই ইতিহাসের দিক থেকে বর্ণনা করে কিন্তু আমি বলছি না যে সক্রেটিস মরণছে। যুক্তি অনুযায়ী বচনটা সত্য শুধু এই কারণেই যে, তাহলে যুক্তি অনুসারে বচনটা কেন সত্য, যে অপর দুটি বচনকে সমস্ত মানুষ হয় মরণশীল এবং সক্রেটিস হন একজন মানুষ, এখানে দেখ সমস্ত মানুষ হয়, সকল মানুষ হয় মরণশীল, সক্রেটিস হয় একজন মানুষ, এই যে আশ্রয় বাক্যগুলো রয়েছে এখানে সত্য বলে স্বীকার করা হয়েছে এবং সেই বচন দুটি থেকে বচনটি নিশ্চিত হয়েছে। তাহলে উপরের এই বচনগুলো থেকে এটাও সত্য এটাও সত্য, তার জন্য কিন্তু আমরা বচনটাকে সত্য বলে মেনে নিচ্ছি। যুক্তির খাতিরে যদি ধরে নিই যে সকল মানুষ হয় অমর এবং সক্রেটিস হন একজন মানুষ, এই বচন দুটি সত্য হয়, তাহলে তা থেকে সিদ্ধান্ত পেতে পারি যে সক্রেটিস হন অমর। তাহলে ইতিহাস কি বলে, ইতিহাসে কি কোনো মানুষ অমর আছে? আমরা কিন্তু বচনের আকারটা এই আকারে ফেললে ওটাকেও কিন্তু সত্য বলে দিব যে সক্রেটিস অমর, কিন্তু সক্রেটিস কোথায় অমর আছে, উনি তো মারাই গেছেন। তার জন্য বলছি যে এটা আমরা কিন্তু বাস্তবিক জীবনে যে আমরা সত্য মিথ্যা বা বচনের আমরা যে অর্থটা ব্যবহার করি সেই অর্থটা এখানে যাবে না, এখানে একটা আলাদা অর্থ যাবে, সেটা হচ্ছে আশ্রয় বাক্যের সঙ্গে সিদ্ধান্তের একটা সম্বন্ধ থাকবে। তৃতীয় যুক্তির সিদ্ধান্ত হলো সমস্ত কাক হয় কালো। এই তৃতীয় যুক্তিটা কিন্তু, আচ্ছা আমি বলবো না, তোমরা আগে বলো তো, এখানে যে তিনটে যুক্তি দিলাম, এটা হচ্ছে 1 নাম্বার যুক্তি, এটা কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, এটা হলো 1 নাম্বার যুক্তি, 1 নাম্বার এটা হলো 2 নাম্বার, আর এই যে কাকের উদাহরণটা দিলাম না, এই 3 নাম্বার এটা। তো এইগুলোর মধ্যে কোনটা আরোহ আর কোনটা অবরোহ যুক্তি, কেউ বলো আমাকে। কোনটা আরোহ কোনটা অবরোহ বলো প্লিজ, কেউ বলো। শুনতে পাচ্ছ আমার কথা তোমরা? প্রথমটা দ্বিতীয়টা তো অবরোহ না? কোশ্চেন করবে না, আমাকে উত্তর দাও। হ্যাঁ ম্যাম, প্রথমটা দ্বিতীয়টা অবরোহ আর তৃতীয়টা মনে হচ্ছে আরোহ। আমার মনে হচ্ছে, কে বলছে এটা? ম্যাম তৃতীয়টা আরোহ। একদম কনফিডেন্সের সাথে বলো, এত কনফিডেন্স লো হলে হবে? একদম তৃতীয়টা আরোহ, কারণ আচ্ছা আরোহ আর অবরোহের মধ্যে একটা ফারাক বললো তো, অন্য কেউ বলো, অবরোহ আরোহের মধ্যে ফারাক।
ধরে ডাকবো কিন্তু। তখন হতে একটি যুক্তি বাক্য, হ্যাঁ 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 বলো। অবরহতে আর হতে একটি যুক্তি বাক্য, মানে একের অধিক। উম, অহর হতে একটি যুক্তি বাক্য, আচ্ছা ঠিক আছে, তোমার কথা আর মেনে নিলাম। হতে দুই বাক্য করে। আচ্ছা তাহলে এই যে সুস্মিতা ঘোষ যে আনসার দিল যে এই 1 নাম্বার যুক্তিটা 2 নাম্বার যুক্তিটা দুটোই অবরহ বললো, তাহলে এখানে তো দুটো আশ্রয় বাক্য আছে, তাহলে এটাকে যে অবরহ বললো এটা সত্য না মিথ্যা? হ্যাঁ ম্যাম। এটা তো মিথ্যা হবে মনে হয়। এটা মিথ্যা হবে তো। বাকিদের মত বলো। মানে চুপ চুপ মিউট করে চুপ করে না শুনে আমি বলবো সবাই কথা বলো, একে একে বলো, একসঙ্গে আনমিউট করো না, একে একে কথা বলো। কথা বলার মধ্য দিয়ে দেখবে এটা যে ক্লিয়ারেন্সটা আসবে সারা জীবনে কোনোদিনও ভুলবে না। আমরা সবাই জানি, পড়েছি, কিন্তু এখন এই মুহূর্তে হয়তো সবার মনে নেই, বা অনেকে জানে কিন্তু চুপ করে আছে, আনসার করছে না। বাকিরা বলো, অজয় ঠিক না সুস্মিতা ঠিক? ঠিক আছে, নাম ধরে ডাকবো সবকে। তানমনা বলো, প্রিয়া বলো, চুপ কেন আছো? কি ব্যাপার, কেউ কথা বলছো না কেন? আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার, এটা তো বলো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। কেউ কথা বলছে না, তাহলে এটা তো ভেরি ব্যাড। অবরোহ আরোহ, অবরোহ মানে যে একটা আশ্রয় বাক্য না, আরোহ মানে অনেক আশ্রয় বাক্য এটাও না। ওদের মধ্যে মেন ফারাক বলছি, দেখো মেন ফারাক হচ্ছে এখানটা, এই উদাহরণটা দিয়ে বোঝা যাচ্ছে। দেখো যদি আমরা সূত্র বলে থাকি, ঠিক আছে, মেন সূত্র বা নিয়ম সৃষ্টি যদি বলে থাকি, এখানে দেখো সকল মানুষ হয় মরণশীল, এখানে যেন সূত্রটা বলে দিয়েছে না, লাস্ট সিদ্ধান্তটা বলে দিয়েছে সকল মানুষ হয় মরণশীল। মানে এখানে প্রথমে স্বীকার্য সত্যটা, প্রথমে হচ্ছে স্বীকার করে নিই আমরা সত্যটাকে, বা সার্বিক বচনটাকে প্রথমে এখানে নিয়ে নিই, তারপরে এইটাকে প্রমাণ করার জন্য যে যুক্তিগুলো দিতে থাকি সেইগুলো হচ্ছে তোমার এটা অনেকগুলো আশ্রয় বাক্য হতে পারে, একটাও হতে পারে, তারপরে দিবার পরে আমরা একটা সিদ্ধান্তে চলে এলাম, মানে আশ্রয় বাক্যটা থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অবরহ। দেখো সকল মানুষ হয় মরণশীল, সকল কাক হয় কালো, মানে প্রথমে যদি লিখি সকল কাক হয় কালো, তাহলে সব থেকে উদাহরণ এটাই দিই, সব থেকে ভালো একটা উদাহরণ দিয়ে হবে, সকল কাক হয় কালো, প্রথমে বলে দিলাম না, কাক হয় কালো। একটা স্মার্ট বোর্ড কিনতে হবে, ল্যাপটপ হচ্ছে না। সকল কাক হয় কালো, হাতের লেখাটা হচ্ছে না, ধরে মারবে তো বাবা। ঠিক আছে, এরপরে হচ্ছে, এবারে যদি বলি যে আমাদের বাড়ির ছাদের কাকটা কালো, তোমার বাড়ির ছাদের কাকটা কালো, তাদের বাড়ির ওই 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 ব্রাহ্মণদের পাড়ার কাকটা কালো, সব কাক বলেছিলাম, ঠিক আছে, এরকম করে যদি বলতে থাকি তাহলে প্রথমেই দেখো সকল কাক কালো বলে দিলাম, এই ধরনের গুলো হচ্ছে তোমার অবরহ হবে। আর যদি বলি প্রথমে যে আমাদের পাড়ার কাক কালো, তোমাদের পাড়ার কাক কালো, ইউরোপের কাক কালো, ভারতের কাক কালো, বাংলাদেশের কাক কালো, মানে ত্রিপুরার কাক কালো, অতএব সকল কাক কালো, তাহলে অতএব সকলটা যখন বলবো লাস্টে তখন সেটা হবে আরোহ। বোঝা গেল? এটা গদা বাংলায় বোঝার জন্য বললাম, ডিটেলসে অবরোহ আরোহ যখন পড়াবো বাংলা ভাষায় পড়াবো। আচ্ছা এবারে বলো তো অবরোহ আরোহ ইংলিশটা কার কোনটা হবে, কোনটা ইন্ডাকশন কোনটা রিডাকশন? অবরোহটা ডিরেক্টিভ আর আরোহটা হচ্ছে ইন্ডাকটিভ। ডিরেক্টিভ নয় গো, ডিডাকশন, ইন্ডাকশন, ডিডাকটিভ, সরি সরি সরি। ডিডাকটিভ ইন্ডাকটিভ। হ্যাঁ 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 ম্যাম, সরি। তাহলে বোঝা গেছে ডিডাকশন আর ইন্ডাকশনের মধ্যে ফারাক, মানে গোটা বাংলায় বোঝার মতো করে এইভাবে বোঝো, এইভাবে বুঝলে মনে থাকবে। তারপরে আমি আরোহ আর অবরোহ যখন ডিটেলসে পড়াবো তখন তো লজিকের যে পার্থক্যগুলো বোঝাবোই। আচ্ছা আমি উদাহরণ দিচ্ছি, না হলে বুঝতে পারবো না। অজয় তুমিও কথাটা বললে, তুমিও আনসারটা দাও, ক্লিয়ার হয়ে যাবে। দর্শনের সকল ছাত্রী হয় বুদ্ধিমান,
সরি ছাত্রী বললে ছাত্রগুলো রাগ করবে, মারবে। দর্শনের সকল ছাত্রছাত্রী হয় বুদ্ধিমান, ঠিক আছে। তো এখানে নাম বলি, কে কে আছে, ঠিক আছে। রবীন আচার্য বুদ্ধিমান, রনিত বুদ্ধিমান, সঙ্গীতা দিদি বুদ্ধিমান, সুপ্রিয়া দিদি বুদ্ধিমান, সবাই বুদ্ধিমান, ঠিক আছে। অতএব দর্শনের স্টুডেন্ট হয় বুদ্ধিমান। তাহলে এখানে যদি বলি তাহলে এখানে কোনটা হবে, এটা অবরোহ না আরোহ? সকল দার্শনিক ছাত্রছাত্রী হয় বুদ্ধিমান, এটা হচ্ছে প্রথম আশ্রয় বাক্য। এটা অবরোহ হবে না আরোহ হবে? এটা অবরোহ হবে। অবরোহ হবে। আচ্ছা, এটা অবরোহ। এই কথাটাই যদি বলি যে রনিত হয় বুদ্ধিমান, সঙ্গীতা দিদি হয় বুদ্ধিমান, তন্মনা হয় বুদ্ধিমান, অতএব লাস্টে বললাম যে অতএব সকল দর্শনের ছাত্রছাত্রী হয় বুদ্ধিমান, এটা যদি বলি তাহলে তখন এটা হয়ে যাবে আরোহ। বোঝা গেল? আরোহ। হ্যাঁ ম্যাম। এবারে যুক্তির বিভাগটা দেখো। যুক্তি বলতে ওই আর্গুমেন্টের কটা ভাগ রয়েছে। আচ্ছা, একটা জিনিস, পদের সাথে সরি প্রপোজিশনের সাথে আর্গুমেন্টের যে পার্থক্যটা, এটা এই পয়েন্টটার উপরে কিন্তু আমি যতগুলো এক্সাম দিয়েছি সব এক্সামে আমি কোশ্চেন পেয়েছি। এটা কিন্তু পরের দিনে ক্লাসে বলবো। আজকে আর্গুমেন্টটা পড়েছি, পরের দিন আমি তোমাদেরকে প্রপোজিশনটা পড়াবো, বচনের ভাগ, তখন বচনের সাথে আর্গুমেন্টের ফারাকটা বলবো। তাহলে আর্গুমেন্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে অবরোহ আরোহ। অবরোহ হচ্ছে ডিডাকশন বা ডিডাকটিভ আর্গুমেন্ট, আর একটা হচ্ছে আরোহ বা ইন্ডাকটিভ বা ইন্ডাকশন। তাহলে উপরে তিনটে উদাহরণের প্রথমটা, দ্বিতীয়টা হলো অবরোহ, আর তৃতীয়টা হলো আরোহ। লাস্টে এটা দিয়েছি কারণ তোমাদেরকে প্রথম প্রশ্নটা করবো বলে। তাহলে প্রথম দুই প্রকার যুক্তির সংজ্ঞা, প্রকৃতি, উদাহরণ পৃথক পৃথক ভাবে আলোচনা করছে। দেখো এবারে আলাদা আলাদা করে। অবরোহ যুক্তিটা কি বা ডিডাকশনটা, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়, অর্থাৎ আশ্রয় বচন বা বচন সমূহ সত্য হলে সিদ্ধান্ত বচন কখনোই মিথ্যা হতে পারে না, এবং সিদ্ধান্তটা কখনোই, এটা হচ্ছে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিদ্ধান্তটা কখনোই যুক্তিবাক্য অপেক্ষা ব্যাপকতর নহে, সেই যুক্তিকে অবরোহ যুক্তি বলে। সিদ্ধান্তটা কখনোই যুক্তিবাক্য অপেক্ষা ব্যাপকতর নহে, যুক্তিকে অবরোহ যুক্তির আশ্রয় বাক্য মিথ্যা হলে, এটা দেখো এই যুক্তিতে আমার মনে হচ্ছে আমি টাইপিং মিস্টেক করে দিয়েছি। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়, এটা ঠিক আছে। আশ্রয় বচন বা বচন সমূহ সত্য হলে, ধরো যদি বলে দিই সকল মানুষ হয় মরণশীল, বলে দিলাম, দিয়ে লাস্টে বললাম রাম হয় অমর, এটা কি সত্য হবে বলো তো? প্রথম আমি লিখছি এভাবে, দেখো। আচ্ছা, এই উদাহরণটাই দেখো। প্রথম আশ্রয় বাক্য সকল ফনাযুক্ত সাপ হয় বিষধর, ঠিক আছে। দ্বিতীয় আশ্রয় বাক্য লিখলাম গোকুর, মানে এটা একটা গোকুর, এটা একটা সাপ, এটা হচ্ছে ফনাযুক্ত সাপ। অতএব লাস্টে লিখলাম যে গোকুর হয় অবিষধর প্রাণী, এটা কি হওয়া সম্ভব? যদি সকল সাপ আমি বিষধর বলে দিই, সকল সাপ বিষধর বলে দিলাম, দিয়ে গোকুর হয় বলছি যে অবিষধর, তাহলে সকল সাপ যদি বিষধর হয়ে যায় তাহলে কোনো একটা সাপ কি করে অবিষধর হবে? কোনোদিনও কি সম্ভব? সম্ভব না। সেটাই বলেছে যে আশ্রয় বচন বা বচন সমূহ যদি সত্য হয়ে যায়, আশ্রয় বচন বলছে এটা, সেটা যদি সত্য হয়ে যায় তাহলে সিদ্ধান্ত বচনটা কোনোদিনও কিন্তু মিথ্যা হবে না, মানে এটা ট্রি হলে এটা ফলস হতে পারে না। আর সিদ্ধান্তটা কখনোই যুক্তিবাক্য অপেক্ষা ব্যাপকতর নহে, ব্যাপকতম, হ্যাঁ, ইয়েস, আমি ভাষাটা বুঝছিলাম, মানে যুক্তি বাক্যটা ধরো এখানে সকল, ব্যাপকতর আর ব্যাপকতমর মধ্যে কি, তম বলছে লাস্ট পর্যায়ে যেটা হাইয়েস্ট, তাহলে এ সবসময় বড় হবে। সকল মানে এখানে হচ্ছে দেখো একটা সাপকে বলছে বিষধর, আর এখানে কি বলছে সকল সাপকে বিষধর। এখানে হচ্ছে দর্শনের যদি সব স্টুডেন্টের, ধরো এখানে আমি একটা ফিলোসফি ফ্রি গ্রুপ নাম দিয়েছি, ফ্রি গ্রুপের একটা মানে এখানে কয়েকজন স্টুডেন্ট আমরা রয়েছি, আর যদি বলি যে ওয়ার্ল্ডের যত ফিলোসফি স্টুডেন্ট রয়েছে, তাহলে এই যে ওয়ার্ল্ডের যত ফিলোসফি স্টুডেন্ট রয়েছে এটা হচ্ছে প্রথম আশ্রয় বাক্য হবে। আর সিদ্ধান্তটা করছে কি আমাদের এই ফ্রি গ্রুপটা কয়েক ছাত্রছাত্রী। তাহলে এখানে ফারাকটা কি হচ্ছে, এ তো ব্যাপকতম হচ্ছে না, আর এ ব্যাপকতর হচ্ছে, মানে নিচে এ কম হচ্ছে এ বেশি হচ্ছে। এই জন্য বলছে যে আশ্রয় বাক্যটা কখনোই সিদ্ধান্তটা কখনোই আশ্রয় বাক্যকে ছাপিয়ে যাবে না, তার থেকে বেশি বড় হবে না। বোঝা গেছে? আগে যেটা গোদা বাংলায় বলেছিলাম, সকল দিয়ে যেটা থাকবে শুরু সেটাকে বলবে অবরোহ,
আর সকল দিয়ে যখন শেষ হবে সেটা হবে আরোহ। বোঝা গেল? কথা বলো প্লিজ, একা একা বকতে ভালো লাগে না। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ। এরপরে দেখো, অবরোহ যুক্তির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? ব্যাপকতার দিক থেকে, এইটাই বলে দিলাম আমি। ব্যাপকতার দিক থেকে এই যুক্তির সিদ্ধান্ত আশ্রয়ী বচনের সমান হতে পারে, কম হতে পারে। মানে সিদ্ধান্তটা এখানে এখানে সকল হলে সকল হতে পারে, এটা তোমার এর থেকে কম হতে পারে, কিন্তু কোনোদিনও এই আশ্রয় বাক্য থেকে ছাড়িয়ে যাবে না, মানে এ বড় হবে না। একটা জিনিস মনে রাখবে, এ হচ্ছে বড় বোন। অবরোহ যুক্তির ক্ষেত্রে এ হচ্ছে বড় বোন, ঠিক আছে? ঠিক আছে, এ হচ্ছে ছোট বোন। তাহলে এ যে ছোট, লাস্টে যে লাস্টে জন্মাচ্ছে, ধরো লাস্টের অতএব দিয়ে এ ছোট, তাহলে ছোট কোনোদিনও বড়কে ছাপিয়ে যাবে না, এটা মনে রাখলেই হবে। মানে এ ব্যাপক হবে, এ কম ব্যাপক হবে, নিচেরটা কম ব্যাপক হবে, উপরেরটা বেশি ব্যাপক হবে। এটা কোনটা? অবরোহ যুক্তির ক্ষেত্রে। আর আরোহ যুক্তির ক্ষেত্রে ঠিক উল্টোটা, একটা মনে রাখলে অপরটা হয়ে যাবে। সেই কারণে একটি অবরোহ যুক্তির কোনো একটি আশ্রয়ী বচন যদি বিশেষ হয়, বিশেষ আর সামান্য জানা আছে তো? বিশেষ মানে যদি এখানে কোনো হয়, কোনোভাবে যদি এটা কোনো হয়, কোনো মানুষ হয় মরণশীল, তাহলে সিদ্ধান্তটা হতে পারে কি সকল মানুষ হয় মরণশীল? এটা বলো তো, তোমরা নিজেরা বলো। আশ্রয় বাক্য রয়েছে কোনো মানুষ হয় মরণশীল, আর আমি মানে মুন্না হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে এটা কিন্তু হবে না, কারণ তার জন্য বলছি, এটা যদি কোনো দিয়ে শুরু হয়, কোনো মানে বিশেষ, আর সার্বিক মানে কি? এ বচন ই বচন। এ বচন মানে কি? সকল মানুষ হয় মরণশীল। ই বচন মানে কোনো মানুষ নয়, হয় সকল নয়তো কোনোটাই নয়। তাহলে এ আর ই হলো সার্বিক বচন, আর ইউনিভার্সাল যেটা প্রপোজিশন, আর বিশেষ কোনটা হলো আই আর ও। তা বলছি এইটা যদি কোনোভাবে যদি আশ্রয় বাক্যটা কোথায় বললাম, হ্যাঁ, কোনোভাবে যদি আশ্রয় বচনটা বিশেষ হয়, মানে আই বচন বা ও বচন হয়, তাহলে সিদ্ধান্তটা অতি অবশ্যই বিশেষ হবে। তাহলে এখানে কোনো হলে সিদ্ধান্তটা মাস্ট বি কোনো হবে। এটা হতে পারে কোনো হয়, কোনো নয়, এটা হতে পারে, কিন্তু তোমার এখানে কোনো হলে লাস্টে সকল কোনোভাবে হতে পারে না অবরোহ যুক্তির ক্ষেত্রে। এতটা ক্লিয়ার হয়েছে সবার? কারো কোনো ডাউট এর মধ্যে? আমি তাহলে নেক্সট পর্যায়ে যাব। চলো, কারো কোনো প্রশ্ন নেই? তাহলে থাকলে বলতো, অবরোহ যুক্তির সিদ্ধান্ত কেন আশ্রয় বচনের চাইতে বেশি ব্যাপক হতে পারে? তাহলে যে সিদ্ধান্তটা আশ্রয় বচনের থেকে বেশি ব্যাপক হতে পারে না, আশ্রয়ী বচন সত্য হলে সিদ্ধান্ত কেন মিথ্যা হতে পারে না? এবারে প্রশ্ন আসবে না? ঠিক আছে, আমি মেনে নিলাম, তুমি বললে যে আশ্রয় বাক্যটা শব্দ বেশি ব্যাপক হবে আর সিদ্ধান্তটা কম ব্যাপক হবে, এর অবরোহের ক্ষেত্রে মাস্ট বি। আর আশ্রয় বচনটা যদি একবার সত্য হয়ে যায়, তাহলে সিদ্ধান্তটা কোনোভাবে মিথ্যা হতে পারে না, ওটাও সত্য হবে। কেন? দেখো, অবরোহ যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বচনের মধ্যেই নিহিত থাকে। তাহলে অবরোহ যুক্তির যে সিদ্ধান্তটা, সেটা আশ্রয় বচনের মধ্যেই নিহিত থাকে। কিভাবে দেখাচ্ছি দেখো। জনি, এত লেট হচ্ছে কেন তোমার ক্লাসে জয়েন হতে? তাহলে অবরোহ যুক্তির যে সিদ্ধান্তটা তাহলে বলছে আশ্রয় বচনের মধ্যে নিহিত থাকে। কিভাবে দেখো, আশ্রয় পুরোটা পড়ে নি, তারপরে উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি। আশ্রয় বচনে যা অব্যক্ত বা অস্পষ্ট থাকে, সিদ্ধান্তে তা ব্যক্ত হয়, ফলে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। সিদ্ধান্ত আশ্রয় বাক্যকে কখনোই অতিক্রম করে যায় না। একটা কথা বলেছি, এখানে দেখো, সকল দ্বিপদ বিশিষ্ট প্রাণী, সকল কুকুর হয় দ্বিপদ বিশিষ্ট প্রাণী, ঠিক আছে? এখানে বলতে চাইছে যে আশ্রয় বচনটা যেটা অস্পষ্ট রয়েছে, তাহলে দ্বিপদ বিশিষ্ট প্রাণী কোনটা? বা হতে পারে ধরো কোনো একটা সূত্র, আমরা যেমন ম্যাথের ক্ষেত্রে দেবে কোনো একটা, না ম্যাথ বাদ দাও, আমি বিয়ে বলছি, আমাদের লজিক আছে, লজিকে উদাহরণ দিই। পি ইমপ্লাইজ কিউ, ঠিক আছে, ডট আর, এটা 9 জিনিস রুল করো, অতএব নেগেশন পি, এটা বার করতে হবে তোমাকে। তাহলে এটা হচ্ছে সূত্র, এটা প্রথমে একটা দেওয়া রইল লাইন, এরপরে যেগুলো আমি বার করব কষে লাস্ট পর্যায়ে যাব। তো এখানে বলতে চাইছে যে এই যে আশ্রয় বচন, সে আশ্রয় বচনে অব্যক্ত আছে না, এটাকে আমরা কষে করার মাধ্যমে ব্যক্ত করছি বিষয়টা আসলে কি, যে এইটা সেরকম ভাবে বলছে
যে অবরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটা অব্যক্ত অবস্থা। দেখো অব্যক্ত বিষয়টা জানো তো তোমরা, ওয়ার্ড গুলো সবগুলো মানে জানতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। অব্যক্ত ওয়ার্ডটা নিশ্চয়ই জানো, অস্পষ্ট বলতে চাইছে। ধরো কোন দ্বিপদ বিশিষ্ট প্রাণী বা এখানে কোনো সূত্র রইলো সেটা পরিষ্কার থাকছে না, সেটা ভেঙে 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 পরে বুঝছি, এই অর্থে বুঝু। যে অবরোহ যুক্তির ক্ষেত্রে প্রথমে একটা সূত্র বলে দিলাম বা প্রথমে সার্বিক বচন একটা স্বীকার করে নিলাম, সেটাকে আমরা পরে ভেঙে ভেঙে বুঝি, সেটা পরে ব্যক্ত হয়, পরে সেটা স্পষ্ট হয় আমাদের জ্ঞানটা, সেটা হচ্ছে আশ্রয় বাক্য। আর এখানে আশ্রয় বাক্যটা যদি সত্য হয়ে যায়, যেহেতু এটা এর মধ্যেই রয়েছে, তাহলে এটা যদি সত্য হয় তাহলে যে এর মধ্যে রয়েছে সে কি করে মিথ্যা হবে? ধরো একটা মা, ঠিক আছে, তার মায়ের পেটে সন্তান আছে, মা যদি সত্য হয়, মা আছে, জীবিত আছে, মা যদি জীবিত থাকে তার পেটে বাচ্চাটা সেও তো রয়েছে না, সেও তো সত্য, তারও তো অস্তিত্ব স্বীকার করা যাচ্ছে, এরকম ভাবে হচ্ছে আর কি, এটাই বলতে চাইছে। এটা যদি মা যদি সত্য হয়ে যায়, তা একে অস্বীকার কি করে করা যাবে? ওরই তো বাচ্চা, ঠিক সেভাবেই। তো এটা অব্যক্ত অবস্থায় থাকছে, পরে সেটা ব্যক্ত হচ্ছে বাইরে যে, বা স্পষ্ট হচ্ছে, বাইরে আসছে। তাহলে ফলে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত কোনোদিনও মিথ্যা হতে পারে না, এবং ওটা কোনোদিনও অতিক্রম করে যেতে পারে না। উপরটাকে ভাববে সবসময় বড় বোন, আর নিচেটা হচ্ছে ছোট, তাহলে ছোট সবসময় কম ব্যাপক, বড় হচ্ছে বেশি ব্যাপক। উদাহরণটা দেখো এখানে দিলাম, সকল কুকুর দ্বিপদ বিশিষ্ট প্রাণী, ঠিক আছে, এখানে সকলকে কিন্তু স্বীকার করে নিলাম। এটা বুকে ফেলাস হয় একটা কুকুর, টমি হয় একটা কুকুর, আমাদের ঘরেরটার নাম ছিল সম্রাট, যদিও সে এখন নেই, তাহলে তার শরীর খারাপ হয়ে মারা গেছে। এরা হচ্ছে সম্রাট হয় একটা কুকুর, এরকম যে যার নিজের নিজের মতো করে একটা নাম দেয়। তাহলে এখানে হচ্ছে কুকুরটা কোন মানে কে কে কুকুর সেটা আমরা পরে কিছু ডিটেলসে জানছি। তাহলে এখানে আমি বলতে পারি সম্রাট হয় দ্বিপদ বিশিষ্ট প্রাণী, তাই তো? তাহলে যদি কুকুরগুলো সব দ্বিপদ বিশিষ্ট প্রাণী হয়, তাহলে সম্রাট কি দ্বিপদ বিশিষ্ট না হয় চারপদ বিশিষ্ট হওয়া সম্ভব? ইয়েস অর নো বলো, সম্ভব না। তাহলে এটা সত্য হয়ে গেলে এটা মিথ্যা বলতে পারছি না। আর এখানে যেহেতু সকল কুকুরকে দ্বিপদ করে দিয়েছি, সেহেতু বুকে ফেলাস বা যেহেতু টমি বা সেহেতু সম্রাট, ওরা তো একটা করে কুকুর, তাহলে তারাও দ্বিপদ বিশিষ্ট প্রাণী। অতএব এ বেশি ব্যাপক, সবাইকে বলছে। এখানে এ টম বা সম্রাট শুধু নিজেকে প্রকাশ করছে, তার জন্য কম ব্যাপক। তাহলে যুক্তিতে ব্যবহৃত তিনটি বচনের প্রতিটি বাস্তবে অসত্য। হ্যাঁ, তবে এটা আবার দেখো প্রশ্ন আসতে পারে যে যুক্তি বাক্যের ক্ষেত্রে যে বচনগুলো আমরা ব্যবহার করি সেইগুলো বাস্তবে যদি অসত্য হয়, সেই যুক্তি বাক্যটা কি কোনোদিনও সত্য হওয়া সম্ভব? এর প্রশ্ন আসতেই পারে, এসেওছে। তখন বলবে হ্যাঁ অবশ্যই সম্ভব। ওটা বাস্তবে কি মিনিং দাঁড়াচ্ছে সেটা কিন্তু আমরা যুক্তি বাক্যে সেটা ভ্যালু দিই না, আমরা আকারটাকে গুরুত্ব দিই। তাহলে যুক্তিটা যথাযথ হয়েছে তার কারণ যুক্তির আকারটা যথাযথ আছে। তাই সত্যতার ক্ষেত্রে এখানে বস্তুগত দিকটা উপেক্ষিত হয়। তাহলে সত্যতার ক্ষেত্রে বস্তুগত দিকটা বা বাস্তব জগতের যে সত্যতাটা বা বাস্তব জগতের দিকটাকে আমরা সাইডে রেখে আকারগত দিকটাকে গুরুত্ব দিই। দার্শনিক হিউম দুটো প্রকার যুক্তির কথা বলেছে, দেখো একটা হচ্ছে ধারণার সম্বন্ধ বিষয়ক আর বাস্তব ঘটনার সম্বন্ধ বিষয়ক। এটা এখানে লজিক এখানে ঢুকিয়েছে, কিন্তু এটা মনে রাখবে ডেভিড হিউমের এই দুটো যুক্তি কিন্তু পরীক্ষায় বারবার পড়েছে, যে আর্গুমেন্ট ফ্রম ম্যাটার অফ ফ্যাক্ট আর রিলেশন অফ আইডিয়াস। এটা কার? এগুলো হচ্ছে তোমার ডেভিড হিউম, দুই প্রকার যুক্তির কথা দিয়েছে। তার একটা আর্গুমেন্ট ফ্রম রিলেশন অফ আইডিয়াস বলতে ধারণা, আর একটা হচ্ছে ফ্যাক্ট বলতে আমরা ঘটনাকে বুঝবো। এখানে দেখো অবরোহ যুক্তি হলো ধারণার সম্বন্ধে বিষয়, অবরোহ আর আরোহের মধ্যে যে ফারাকটা সেটা বোঝা যেতে পারে। বুঝো দেখো এখানে অবরোহ মানে কি? ধারণার সম্বন্ধে বিষয়ক যুক্তি। আর এই যুক্তির অন্তর্গত আশ্রয় বচন সমূহে যে সমস্ত ধারণার কথা বলা হয় তার মধ্যেই সিদ্ধান্তের ধারণা লুকিয়ে থাকে। তাহলে আশ্রয় বাক্যে যেটা আমরা বলছি সেটা সিদ্ধান্তের ধারণাটা ওর মধ্যে লুকিয়ে রয়েছে। ধরো এখানে উদাহরণটা দিচ্ছি, এটা যে সকল কুকুর হয় দ্বিপদ বিশিষ্ট প্রাণী, আর এখানে বললাম যে আমাদের সম্রাট হয় দ্বিপদ বিশিষ্ট প্রাণী, ঠিক আছে, এ হচ্ছে সম্রাট, সম্রাট দ্বিপদ বিশিষ্ট প্রাণী। আচ্ছা সম্রাট কি এই দ্বিপদ বিশিষ্ট কুকুরের প্রাণী, এর মধ্যে কি কোথায় অব্যক্ত অবস্থায় নেই কি? বলো তো, বলো। আছে, তাহলে যেহেতু আছে সেটাই বলছে অব্যক্ত অবস্থা ওখানে রয়েছে। এটাই বলছে যে ওটা লুকিয়ে অবস্থায় রয়েছে, যেটা লুকানো আছে, যেটা অব্যক্ত আছে, অস্পষ্ট আছে, সেটা পরে স্পষ্ট হচ্ছে। তাই এই ধারণাকে খুঁজে বের করে তাহলে কি হলো, এই যে ধারণা এটা যে এর মধ্যে রয়েছে, এটা একটা সম্বন্ধ প্রকাশ করছে না, তাহলে এদের মধ্যে একটা রিলেশন প্রকাশ করছে। তাহলে এই যে ধারণাটা বা এই যে রিলেশনটা,
এটাকে টেনে বার করতে হবে। এটাকে বের করে ওদের আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্ত হিসেবে জুড়ে দেওয়া হলো অবরহ যুক্তি প্রক্রিয়া। তাহলে অবরহ যুক্তি প্রক্রিয়াটা কি, যে এই যে আশ্রয় বাক্যটা, সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের ভেতরে রয়েছে বা এটার থেকেই এটা বেরিয়ে এসেছে, এই সম্বন্ধটাকে বের করাই হলো অবরহ যুক্তির কাজ বা অবরহ যুক্তির এটা প্রক্রিয়া। অভিজ্ঞতার সাহায্য ছাড়াই কেবল চিন্তার সাহায্যে এই কাজটা করা সম্ভব। অবরহ যুক্তিটা কিন্তু চিন্তাকে, থটকে বা ইউনিভার্সাল দিকটাকে গুরুত্ব দিবে। তাহলে অভিজ্ঞতার সাহায্যে ছাড়াই চিন্তার সাহায্যে কিন্তু এটা হয়ে যাচ্ছে। ধরো এই যে আমাদের সম্রাটের কথা বললাম, তোমরা সম্রাটকে চোখে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, না? সকল কুকুর দ্বিপদ বিশিষ্ট বলে দিলাম। আচ্ছা, সকল কুকুরকে তো তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না। তাহলে এই জন্য বলছি এগুলো চিন্তার দ্বারা হচ্ছে। তাহলে কেবল চিন্তার সাহায্যে কাজটা সম্ভব হচ্ছে। তাই অবরহ যুক্তির যে অভিজ্ঞতা তথা বাস্তবতা নিরপেক্ষ হয়। বোঝা গেল? তাহলে অবরহ যুক্তিটা কি, আমাদের বাস্তবতা নিরপেক্ষ হয়। বাস্তবে সেটা নাও থাকতে পারে, আমরা আকারটাকে গুরুত্ব দিই। আকারটা কোথা থেকে আসে? যুক্তিটা, আমাদের যুক্তিটা কোথা থেকে এসেছে? থট থেকে এসেছে না? যখন আমরা লজিকটা পড়াচ্ছিলাম, আমি থটের গুরুত্বটা, ল্যাঙ্গুয়েজের গুরুত্ব, অবরহের গুরুত্ব কতটা বলেছিলাম না? প্রথমে আমাদের মনে মনে ধারণা হয়, থট হয়, চিন্তা হয়, চিন্তা থেকেই তো লজিক যুক্তিটা এসেছে। তাহলে চিন্তা করলাম, চিন্তা করতে করতে, থট করতে করতে সেটা আমরা অবরহ বলবো। সেটাকে, মনের ভাবটাকে মুখে ভাষায় প্রকাশ করে দেবো। ভাষাটা তাহলে কতটা গুরুত্বপূর্ণ। ভাষায় প্রকাশ করার পর তবে না তুমি বুঝতে পারলে যে তুমি আমাকে ঘৃণা করো, আমি তোমাকে ভালোবাসি। এই যে কথাগুলো বা এই যে কথাটা, এটা কিন্তু ভাষায় বলার পরে প্রকাশ পাচ্ছে। তাই বলছে যে এটা কিন্তু বাস্তবে সত্য নাও হতে পারে, আমরা আকারের উপর, থটের উপর, চিন্তার জগতে, ধারণার জগতে এগুলো করে ফেলি। এটা হচ্ছে অবরহ যুক্তির যে ক্রিয়াটা। তাহলে অবরহ যুক্তি ধারণার সম্বন্ধে বিষয়ক হয়, তাহলে হলো না? হিউম দুটো যে যুক্তি দিয়েছিল, তাহলে অবরহটা যদি বলা হয় অবরহ যুক্তি হিউমের কোন যুক্তির সাথে সমমানের বলা যেতে পারে, সেটা হচ্ছে হিউমের যে রিলেশন অফ আইডিয়াস, তার সাথে অবরহ যুক্তির একটা সম্পর্ক রয়েছে বা সমান ভাবতে পারি। তাহলে অবরহ যুক্তি ধারণার সম্বন্ধে বিষয়ক হওয়ার কারণে এই আকারটি হলো, এই আকারটি হয় যদি তাহলে আকারে, তাহলে এটা যদি তাহলে আকারে বলছি। যদি এটা হয় তাহলে ওটা, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। এই যে যদি তাহলে আকারের যে ফর্মটা, এটা আরেকটা প্রশ্ন রইল যে অবরহ যুক্তি যদি তাহলে আকারের যে ফর্মটা অবরহের সাথে যায় না আরোহের সাথে যায়? সেটা অবশ্যই অবরহের সাথে যায়। এগুলো ছোট ছোট কি পয়েন্ট গুলো কিন্তু মনে রাখবে, এক্সামের ক্ষেত্রে খুব কাজে লাগবে। তবে এই অবরহ যুক্তি থেকে আমরা একটি প্রাকল্পিক বচন পেতে পারি, তাই তো? অবরহ যুক্তি থেকে তাহলে প্রাকল্পিক বচনটা কোথা থেকে এসেছে? মূল সূত্রপাত কোথা? অবরহ যুক্তি থেকে। তাহলে এই অবরহ যুক্তিটা আমরা কিসের উপর ভিত্তি করে করি? থটের উপর ভিত্তি করে করি, চিন্তার উপর ভিত্তি করে করি। থটটার কতটা গুরুত্ব লজিকে, পিছনে পিছনে যাও, তাহলে স্টেপে স্টেপে এসেছি, পিছনে পিছনে সবটা ভেবে নাও, তাহলে হয়ে গেল। ওই যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় একজন মানুষ, রাম হয় মরণশীল, এগুলো কিন্তু চোখ বন্ধ করে আমি ভেবে ভেবে কাজটা করে ফেললাম। অতএব এটি একটি অবরহ যুক্তি। এর থেকে যে প্রাকল্পিক বচনটা পাই, তাহলে দেখো আমরা বলতে পারি যে অবরহ যুক্তি থেকে প্রাকল্পিক বচন পাই বা প্রাকল্পিক বচনের সাথে অবরহ যুক্তির সম্বন্ধ রয়েছে। কিভাবে? তা এইটাকে দেখো, যদি অবরহ যুক্তিটাকে আমি প্রাকল্পিক বচনের ফর্মে নিয়ে চলে আসি, কেমন হবে? যদি সকল মানুষ হয় মরণশীল এবং রাম হয় একজন মানুষ, তাহলে রাম হয় মরণশীল। এগুলো আমরা লজিকে করেছি না? এমএতে এগুলো লজিক করেছি, মনে পড়েছে? তাহলে যদি সকল মানুষ হয় মরণশীল, রাম হয় একজন মানুষ, তাহলে রাম হয় মরণশীল। এটাকে কিন্তু ফর্মে কিভাবে আনতে হয় জানো তোমরা? যে অতএব এর পরে যেটা থাকে বা এবং আগে যেটা থাকে সেটাকে সিদ্ধান্ত করব, তারপরে সিদ্ধান্ত বচনের যে উদ্দেশ্য সেটাকে দেখে আমি মিডিলের বাক্যটা করব, তারপরে লাস্টে যেটা পড়ে থাকবে সেটাকে প্রধান আশ্রয় বাক্য করব। এভাবে কিন্তু এগুলো যদি না জানা আছে, পরে কিন্তু এগুলো করব, মানে কিভাবে ফরম্যাটে পড়তে হয়, লজিকগুলো কষতে হয়, সেগুলো আমার কাছে যারা গ্রাজুয়েশনের স্টুডেন্টরা পড়ে তাদের ক্লাসগুলো দিয়ে দেবো। তারা যদি ফিল হয় সেগুলো করে নেবে, কারণ এখানে এক্সাম বেস, কম্পিটিটিভ এক্সাম বেস পড়াচ্ছি, তো তাই ডিটেলস এগুলো পড়াচ্ছি না। তাহলে এই যে প্রাকল্পিক বচনটা সত্য হলে যুক্তিটি বৈধ হয়। তাহলে প্রাকল্পিক বচনটা যদি সত্য হয় তাহলে যুক্তিটা বৈধ হয়ে যাচ্ছে। আর বচনটি যদি মিথ্যা হয় তাহলে যুক্তিটা অবৈধ। সাধারণত অবরহ যুক্তি সম্পর্কে বৈধ অবৈধ কথাগুলি বলা হয়, সত্য মিথ্যা কথাগুলি ব্যবহৃত হয় না। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, প্রপোজিশন মানে বচন অল টাইম সত্য এবং মিথ্যা হয়, আর যেটা যুক্তি সেটা হচ্ছে বৈধ বা অবৈধ হয়। এটা মনে রাখবে, যুক্তির সাথে প্রপোজিশনের একটা বড় ফারাক। যুক্তি বৈধ এবং অবৈধ হয়, আর প্রপোজিশন সত্য এবং মিথ্যা হয়। আচ্ছা, এইভাবে মনে রাখবে, প্রপোজিশন মানার দেখো, প্রপোজিশন না, প্রপোজিশন যখন বলছি তখন দেখো
প্রপোজিশন, এস 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 আসছে না, এস আসছে, তাহলে প্রপোজিশনের মধ্যে এস আসছে, প্রপোজিশন সত্য বা মিথ্যা হবে। আর্গুমেন্ট, যুক্তি, যুক্তির মধ্যে আর্গুমেন্টের মধ্যে কোনো এস আসছে, এস আসছে না, তাহলে যেটাতে এস আসছে না ওটা বৈধ অবৈধ হবে। এগুলো কিন্তু বদমাইশি পদ্ধতিতে মনে রাখা, যে কোনো ভাবে আমাদেরকে পাস করতে হবে, এটা হলো আমাদের টার্গেট। আগে নেট সেট পাস করে যাও, পিএইচডি তে ঢুকে যাও, তারপরে ডিটেলসে বসে বসে নেটের সাবজেক্টে পিএইচডি করবে, তার আগে অনলি পাস করাটা টার্গেট রাখে। বিভিন্ন ভাবে ট্রিকেই মনে রাখতে হবে। আচ্ছা, বোঝা গেল তো মনে রাখার পদ্ধতিটা? কোনোভাবে আর ভুল হবে নাকি? আমি যে কোনো ক্লাসের মাঝে আমি জিজ্ঞাসা করব যে যুক্তি বৈধ অবৈধ হয় না সত্য অসত্য হয়। এখনই বলো তো তোমরা, যুক্তি বৈধ অবৈধ হয় না সত্য হয়? যুক্তি বৈধ অবৈধ হয়। হ্যাঁ, আর প্রপোজিশনে মানে বচন, Proposition প্রপোজিশনে সত্য এস বা মিথ্যা আছে মানে হয়। ওটা সত্য মিথ্যা হয়, একদম। এইটা মনে রাখলে মানে 1 নাম্বার তোমার যুক্ত হয়ে গেল তোমার ঝুড়িতে। আর আর্গুমেন্ট, ডিডাকশন, ইন্ডাকশনের ফারাকটা মনে রাখলে মানে ওটাও একটা ঝুড়িতে রয়ে গেল তোমার 1টা নাম্বার। ডিডাকশন ইন্ডাকশনের যে ফারাকটা আজকে পড়লে, ডিডাকশন ইন্ডাকশন থেকে কিন্তু নেটের জেনারেল পেপারে মাস্ট বি কোশ্চেন আছে, ভীষণ কোশ্চেন আছে এখান থেকে। আর আর্গুমেন্টের সঙ্গে বচনের যে ফারাকটা, প্রপোজিশনের যে ফারাকটা, এটার উপরে খুব প্রশ্ন আছে। এবারে আরোহ চলে আসছে, দেখো আরোহ যুক্তিটা হলো বাস্তব জগৎ বিষয়ক যুক্তি। তাহলে ইন্ডাকশন, আচ্ছা ডিডাকশনটা কোন বিষয়ক যুক্তি ছিল বলো তো? ডিডাকশনে কি বাস্তবতার বা ফ্যাক্টের ভ্যালু ছিল নাকি আইডিয়ার ভ্যালু ছিল বলো? কোন বলে, কে বলছে যে ফ্যাক্টের ভ্যালু ছিল? বলো, খুলে বলো কিভাবে। মানে চিন্তা ছিল, মানে একদম আইডিয়া ছিল, আর একদম আরো আইডিয়া থট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডিয়া থট মানে যে চিন্তাটা আমরা যে মনে মনে কল্পনা করে নিই, সেই কল্পনাগুলো হচ্ছে অবরহ যুক্তিতে থাকে। কারণ ধরো আমি বলছি একটা কাক কাল আমি দেখতে পেলাম আমাদের বাড়ির কাছে, বাড়ির ছাদের কাকটা দেখলাম। তোমাদের গ্রামে আমি বেড়াতে গেলাম, হয়তো তুমি নেমন্তন্ন করলে তোমাদের বাড়িতে, নেট পাস করার পরে একদিন হয়তো মাছ ভাত খাওয়াবে আমাকে, তোমাদের বাড়িতে আমি গেলাম মাছ ভাত খেতে, ঠিক আছে? তো সেখানে আমি তোমাদের বাড়িতেও দেখলাম দূর এখানেও ক্যাক করছে কালো রঙের কাক, ঠিক আছে গেলাম। তারপরে জনিদের বাড়িতে, জনি বলছে গেলাম, জনিদের ওই সাইডে আমার এখনো যাওয়া হয়নি, যদিও পাস করে নেমন্তন্ন করে বাড়ি খেতে যাব। তাহলে ওদের বাড়িতে দেখলাম ওদের বাড়িতেও কাকটা কালো, তারপরে চোখে দেখছি না, এগুলো ফ্যাক্ট গুলোকে গুরুত্ব হচ্ছে। তাহলে অবরহ যুক্তির ক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টটা ভ্যালু করছে, আর আরোহের ক্ষেত্রে কিন্তু রিজনটা ভ্যালু মানে হচ্ছে, রিজনটাকে যুক্তি দেওয়া হচ্ছে, থটটাকে ভ্যালু দেওয়া হচ্ছে। তাই আরোহ যুক্তি হলো বাস্তব জগৎ বিষয়ক জ্ঞান, জগতের সাথে আমাদের প্রত্যক্ষ পরিচয় হয়, তাই তো? প্রত্যক্ষ পরিচয় হয়। এখান তো ভাষায় ব্যক্ত আরোহ অনুমানকে বলা হয় আরোহ যুক্তি। তাহলে আরোহ যে অনুমানটা করছি সেটা হচ্ছে আরোহ যুক্তি। একটা কথা দেখো, ভাষায় ব্যক্ত, তাহলে ভাষার কথাটা গুরুত্ব বুঝতে পারছো তো? অনুমানটা আমরা মনে মনে করি, যেই অনুমানটা ভাষায় বলে থাকি সেটাই যুক্তি আকারে আমাদের কাছে আসে। তাহলে ভাষায় ব্যক্ত আরোহ অনুমানকেই আমরা আরোহ যুক্তি বলি। অবরোহ যুক্তির ন্যায় আরোহ যুক্তিও আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত বচন দ্বারা গঠিত, দুটোই থাকে। এক্ষেত্রে আশ্রয় বচনগুলি এমন যেগুলিকে ইতিমধ্যেই বাস্তবিক সত্য বলে জানা গিয়েছে, তাই তো? ধরো জনির বাড়িতে আমি গেলাম, কাকটা কালো, ঠিক আছে? পূজাদির বাড়িতে গেলাম, কাকটা কালো। তারপরে পাপিয়াদির বাড়িতে গেলাম, কাকটা কালো। মানে আমি হয়তো আমার ম্যাডামের বাড়িতে গেলাম, আমার ওখানেও কাকটা কালো, চোখে চোখে দেখছি যেগুলো, তাহলে ইতিমধ্যে বাস্তবিক সত্য কিন্তু দেখা গেছে। আর সিদ্ধান্ত বচনটা এমন যার বাস্তবিক সত্যতা এখনো পর্যন্ত প্রত্যক্ষ অভিজ্ঞতায় প্রমাণিত হয়নি। সকল কাক কালো বলে দিলাম, কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতায় পেলাম? সকল কাক কালো দেখতে পেলাম না। তাহলে আমরা আশ্রয় বচন যেগুলো, সেটা হচ্ছে বাস্তবিক সত্যটাকে গুরুত্ব দেওয়া হয়, সিদ্ধান্তটা কিন্তু কোনোদিনও সম্ভব হয়নি, হবে বলে মনেও হয় না। তাহলে তবে এই যে বাস্তবিক সত্য, বলছে এটি যে বাস্তবিক সত্য, এরূপ দাবিও করতে পারি না যে সকল কাক কালো বলে দিলাম। কি করে কালো হলো? আমার এখানে তো আরো অনেক স্টুডেন্ট রয়েছে, তারা বলতে পারে আমাদের বাড়িতে তো আসনি, তারা এক্ষুনি বলতে পারে, বলেনি তাই বদমাইশি করে বলতে পারতো যে আমাদের এখানে কাকগুলো কালো নয় দিদি, সাদা, দেখে যাও। তাহলে আমি কিছু বলতে পারতাম? আমি সকল কাক কালো বলে দিলাম, তাহলে আমি মিথ্যা প্রমাণিত হয়ে যেতাম। সেটাই এখানে বলছে যে সেটা এই আশ্রয় বচনগুলি বাস্তবিক সত্যতাই ওই দাবির প্রতি সমর্থন জাগায়। তাহলে যে সিদ্ধান্তকে কে সমর্থন করছে? কি আশ্রয় বচনগুলো সমর্থন করছে তার সত্যতাকে। তাহলে আরোহ যুক্তির একটা উদাহরণ দেখো না, যে জুঁই ফুল, টগর ফুল, বেল ফুল, সমস্ত ফুলের রং সাদা। একটা জিনিস, এটা কিন্তু রিয়েলি সত্য, যে ফুলগুলো রাতে ফোটে
তারা কিন্তু সাদা ফুল হয়, আর সেগুলো সুগন্ধযুক্ত হয়। এটা কিন্তু জেনারেল নলেজ, মনে রাখো। আর যেগুলো কালারফুল হয় সেগুলো কিন্তু দিনে ফোটে। একটা জিনিস দেখবে, আল্লাহ তাআলা মানে আল্লাহ বা ভগবান কাউকে কিন্তু জিরো করে পাঠায় না। যাদের গায়ে মানে যে ফুলের কালার নেই, সাদা হয়, তাদের কিন্তু একটা সুগন্ধ, ভীষণ সুগন্ধ থাকে। আর যার মধ্যে অ্যাট্রাকটিভ কালার থাকে তার মধ্যে কিন্তু গন্ধ ততটা থাকে না, গন্ধ থাকে না। এটা একটা আলাদা বিষয়, মানে ধার্মিক রিলিজিয়ান, ওটা বোঝা যেতে পারে। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলি, আমি না একটা এসে কম্পিটিশনেতে নাম দিয়েছিলাম, মানে অংশগ্রহণ করেছিলাম। ওটা ওটা আমাদের ফিলোসফি সাবজেক্টের উপরই হয়েছিল। পিজি টু পিএইচডি লেভেলের সবাই ওখানে অংশগ্রহণ করেছিল। অল ইন্ডিয়া যে খুশি ওখানে এসে কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল, ওখানে আমি ফার্স্ট পজিশন হয়েছি। আজকেই ছিল খবর এলো। যাই হোক, খুশির খবর, ভালো লাগলো, বলে দিলাম, শেয়ার করলাম। তোমরাও অংশগ্রহণ করবে, তোমরাও হবে। এরপরে দেখো, জুঁই, বেল, টগর প্রভৃতি যে সমস্ত ফুলের রং সাদা, সেগুলো হচ্ছে রাতে ফোটে। ফুলের রং সাদা অথচ রাতে ফোটে না, এমনটা দেখা যায় না। সিদ্ধান্ত করা যেতে পারে সকল সাদা রঙের ফুল রাতে ফোটে। এটা আমরা বলে দিচ্ছি, এটা হচ্ছে আরোহ যুক্তি। তাহলে অনেক ক্ষেত্রে কি বলছি, আরোহ যুক্তির সিদ্ধান্ত বাস্তবে সত্য বলে প্রমাণিত হয়, কিন্তু ব্যতিক্রম যে হয় না তাও নয়। বাস্তবে প্রমাণিত হয়, আবার ব্যতিক্রম হয় আরোহ যুক্তির সিদ্ধান্ত। তাই সম্ভাব্য সত্য আবশ্যিক বা অনিবার্য সত্য নয়। তাহলে দেখো, অবরোহ যুক্তির ক্ষেত্রে কিন্তু আবশ্যিকভাবে সত্য বা মিথ্যা বা যুক্তির ক্ষেত্রে, যুক্তি যখন বলবো সেখানে কিন্তু বৈধ অবৈধ, এখানে সত্য মিথ্যা বলতে বৈধ অবৈধ অর্থে কিন্তু বুঝবে বিষয়টা, সেখানে কিন্তু আমি নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে যে ওই যে বচনটার সত্যতা, আরোহ যুক্তির যে বচনগুলো, সেই বচনগুলোর যে সত্যতাটা, সেটা কিন্তু মানে অনিবার্যভাবে সত্য এবং অনিবার্যভাবে মিথ্যা বলতে পারি না। এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি সত্য আর কি। তাহলে আমাদের অভিজ্ঞতা যতদূর প্রসারিত হয়েছে তাতে দেখা গেছে যে এটা বাদ দাও, কিছু না, সিদ্ধান্ত বচনটা মিথ্যা প্রমাণিত হলেও হতে পারে। অর্থাৎ একটি আরোহ যুক্তির সমস্ত আশ্রয় বচন সত্য অথচ সিদ্ধান্তটা মিথ্যা হতে পারে। তাহলে ফারাক কি হলো? তোমরা আছো এখানে? আমার সাথে কথা বলো, এখানে কথা বলো। যে অবরোহ যুক্তির ক্ষেত্রে কি বলেছিলাম, আশ্রয় বাক্যটা যদি সত্য হয়, সিদ্ধান্তটা কি সত্য হতে পারে, মিথ্যা হতে পারে না? না। এই লাইনটার উপরে নেটে বহুবার প্রশ্ন এসেছে। অবরোহ যুক্তির ক্ষেত্রে আশ্রয় বচন সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না, এটা মাস্ট বি মনে রাখবে, এটা থেকে কোশ্চেন এসেছে। কিন্তু আরোহ যুক্তির ক্ষেত্রে আশ্রয় বাক্যচরণগুলো সত্য হলে সিদ্ধান্ত সত্য হবে তার কিছু মানে নেই, মিথ্যাও হতে পারে। আমি 5 জনের বাড়িতে খেয়ে এসে কাকগুলো কালো বলে দিলাম, কিন্তু বাকিদের বাড়িতেও দেখিনি, অতএব লাস্টে কিন্তু মিথ্যা হয়ে যেতে পারে। অন্য লোকের যদি বাড়িতে কালো না হয়, সাদা রঙের হয়। তাহলে আরোহ যুক্তির অন্তর্গত আশ্রয় বচনগুলির প্রত্যেকটা সত্য অথচ সিদ্ধান্তটা মিথ্যা, এমনটা হতে পারে। তার কারণ যুক্তির সিদ্ধান্ত কখনোই পুরোপুরিভাবে আশ্রয় বচনের মধ্যে নিহিত নেই। তাহলে কি হলো, এই যে সিদ্ধান্তটা সেটা আশ্রয় বচনের মধ্যে নিহিত নেই। কারণ সকল যখন বলে দিলাম, সকলটা কিন্তু একের মধ্যে নিহিত নেই। ধরো এটা মানুষ, তারা ক্লিন করি ভালো করে। এটা মানুষ, এটা মুন্না, এটা হচ্ছে মুন্না। জনি নামটা মনে আছে, লিখে দিলাম জনি। এখানে ম্যান। আচ্ছা, এরা তো ম্যান হচ্ছে না, এখানে ম্যান হয়ে যাচ্ছে, এ কিন্তু একটা, সেটাই বলছে। দেখো, যুক্তি সিদ্ধান্ত কখনোই পুরোপুরি আশ্রয় বচনের মধ্যে নিহিত থাকে না। এই মুন্না বলতে কিন্তু মানুষ, সে কিন্তু অবশ্যই মানুষের মধ্যে পুরোপুরি ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এখানে আচ্ছা জনি, এখানে সাথে কিন্তু আরো অন্য কিছু জুড়ে যেতে পারে, আরো ইত্যাদি, গরু ছাগল ভেড়া সব যদি জুড়ে দিই আমাদের সাথে, তাহলে সেটা কিন্তু ম্যানের আন্ডারে হবে না, মানে এটা পুরোপুরি ভাবে কিন্তু ঢুকে যাচ্ছে না। আর এ কিন্তু একটা মানুষ বলছে, কিন্তু যে কোনো নাম বলে দাও সে কিন্তু এর আন্ডারেই চলে আসছে। এখানে না একটা বলাটা ভুল হয়েছে, এখানে শুধু মানুষ না বলে সাদা মানুষ কালো মানুষ যদি করতাম
আর এখানে যদি জুড়ে দিতাম অন্য অন্য নাম, সাদা কালো মানুষ যদি মিক্সড করে দিতাম, তাহলে এটা উদাহরণটা পারফেক্ট হতো। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, এটা আশা করি। দূর বাবা, কি বলতে চাইছি বুঝতে পেরেছো? কাজ করছে না কেন ওটা, ছাড়ো, কাজ করতে হবে না। এখানে তাহলে কি হলো, সিদ্ধান্ত বচনটা আশ্রয় বচনকে অতিক্রম করে গেছে। আশ্রয় বচনে বলেছিল একটা কাক কালো, ঠিক আছে, এটা জনির বাড়ির কাকটা কালো, এখানে সকল কালো বলে দিলাম, তাই বলছে এটা হচ্ছে তোমার সিদ্ধান্ত বচনটা আশ্রয় বচনকে অতিক্রম করে গেছে। আরোহ যুক্তির এটাই হলো অন্যতম বৈশিষ্ট্য। বোঝা গেছে? এখানে সকল বলে দিলাম, তার জন্য আশ্রয় বচনকে অতিক্রম করে গেছে, মানে এখানে এ বড়। আরোহের ক্ষেত্রে নিচেটা বড়, উপরটা ছোট, আর অবরোহের ক্ষেত্রে উপর বড়, নিচে ছোট, এটা মনে রাখবে। এটা কিন্তু কোশ্চেন আছে, ইন্ডাকটিভ লিভ ইন দা ডার্ক, এটা কোন প্রসঙ্গে বলা হয়েছে? এটা বলা হয়েছে যে যুক্তি শাস্ত্রকার আরোহের এই যে বৈশিষ্ট্য, ঠিক আছে, একসঙ্গে ঝাঁপ দিয়ে দিচ্ছে, সকল কাক কালো, সবাইকে যখন বলে দিলাম, ধরো একটা মানুষ ঝাঁপ দিল মরলো না নদীতে, আর একটা মানুষ ঝাঁপ দিল মরলো না, এবার বলছে তাহলে মরে না, যখন সবাই মিলে ঝাঁপ দিতে কেউ মরবি না, বাচ্চাকেও ঝাঁপ দিয়েছে, পানিতে ফেলেছে, তাহলে সেটা কি সম্ভব? তাহলে সেটা হচ্ছে অন্ধকারে ঝাঁপ দেওয়ার মতো পরিস্থিতি হয়ে যাচ্ছে। আরোহ যুক্তি মানুষের বুদ্ধিতে গঠিত, ঠিক কথা, কিন্তু শুধু বুদ্ধির নিয়মের উপর প্রতিষ্ঠিত নয়। প্রকৃতি সম্পর্কিত দুটি সাধারণ নীতি, যেমন হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি, মানে একই ধরনের হতে পারে, একই মানে সব কাক কালো, এই যে প্রকৃতির একরূপতা নীতি বলছে। তাহলে প্রকৃতির একরূপতা নীতি বলছে ল অফ ইউনিফর্মিটি অফ নেচার, আর সার্বিক কার্যকারণ নীতি ল অফ ইউনিভার্সাল কজেশন, এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু আরোহ যুক্তির গঠিত হয়েছে, বা মূল ভিত্তি, এটা মনে রাখবে। আরোহ যুক্তির সাধারণ দুটো নীতি কি? ল অফ ইউনিফর্মিটি অফ নেচার আর ল অফ ইউনিভার্সাল কজেশন। এইগুলো আলাদা করে বলছি না, বুঝতে পারছো না? কজেশনের সম্পর্ক কি? দুধ থেকে দই হয় আমরা ধরে নিই, তাহলে সকল দুধ থেকে দই হয় এরকম বলে দিতে পারি, সেরকম আর কি। তাহলে এখানে কি বলছে, এখানে প্রকৃতির যেখানে যাই ঘটুক না, প্রত্যেকটি ঘটনারই কোনো না কোনো কারণ আছে, তাই তো? একটা সার্বিক কার্যকারণ নীতি। অন্যদিকে মশার কামড় ম্যালেরিয়া রোগের কারণ, এটি হলো একটি বিশেষ কার্যকারণ নীতি। মশার কামড় হলে ম্যালেরিয়ার রোগ হয়, এটা কার্যকারণ নীতি। আরোহ যুক্তি হলো ওই রকম বিশেষ বিশেষ প্রকৃতি বিষয়ক নীতিগুলি সম্পর্কে জ্ঞান লাভের একটা প্রক্রিয়া। কোনো প্রকার যুক্তির লক্ষ্যই সত্যতা লাভ করা। অবরোহ আরোহ উভয় প্রকার যুক্তিতেই সিদ্ধান্তটি যে সত্য এইরূপ দাবি করা হয়। মানে আমরা কিন্তু যুক্তিতে যে আলোচনা করছি বা লজিকটা যে আলোচনা করছি, আসলে আমাদের মূল উদ্দেশ্য কি? সত্যতাকে প্রতিষ্ঠা করা, সত্যতা বা মিথ্যাত্বটাকে ডিফাইন করা, আলাদা করা বা নির্ণয় করাটা হচ্ছে এদের মূল উদ্দেশ্য। সেটাই বলছে আরোহ বলো আর অবরোহ বলো, দুই প্রকার যুক্তি কিন্তু দাবি করতে চাই সত্যতাকে। অবরোহ যুক্তিতে দাবি করা হয় সিদ্ধান্তটা অনিবার্য সত্য, আরোহ যুক্তিতে দাবি করা হয় সিদ্ধান্তটা স্বাভাবিক সত্য। এটা মনে রাখবে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনিবার্য ভাবে সত্য কোনটা? অবশ্যই মানে নেসেসারি ট্রুথ, সেটা হচ্ছে অবরোহ। আর আরোহ হলো প্রবাবিলিটি রয়েছে, কাক মানে প্রবাবিলিটি রয়েছে। অবরোহ যুক্তি সিদ্ধান্তটা আশ্রয়ী বচন সাপেক্ষ সত্য, আশ্রয় বচনকে সাপেক্ষ সত্য, মানে আশ্রয় বচন যেটা আছে সেটাকে নির্ভর করে সত্য। সেই জন্য আকারটা যদি তবে আকারে সাপেক্ষ, মানে কি? যদি তুমি আসো তাহলে আমি স্কুল যাব, যদি তুমি বাইকে করে আমাকে টিউশনে পৌঁছে দাও তাহলে আমি পড়তে যাব, যদি আমাকে হারমোনিয়াম কিনে দাও তাহলে আমি গান গাইবো, যদি মাটি ভেজে তাহলে বৃষ্টি হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে তোমার যদি তবে আকারের যে ফর্মটা, এটা অবরোহ যুক্তি। আরোহ যুক্তি সিদ্ধান্ত আশ্রয় বচন সময়ের সত্যতা দ্বারা সমর্থিত। তাহলে কি বলছে? সত্যতা আশ্রয় বচন নিরপেক্ষ। সেই জন্য আরোহ যুক্তির আকারটি হয় যেহেতু, সেহেতু বা যদি তবে আকারের, ওই একই হলো। যেহেতু এটা হয় সেহেতু, এই ধরনের হচ্ছে তোমার আরোহ যুক্তিটা।
তর্কবিদ্যার মূল আলোচ্য বিষয় কি? এটা প্রশ্ন একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তর্কবিদ্যার আলোচ্য বিষয় কি 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 পড়বো? যুক্তি, যুক্তির প্রকার, ঠিক আছে, প্রপোজিশন। অবরোহ যুক্তি সম্পর্কে বিশদ আলোচনা করতে গেলে প্রথমে বচনের আলোচনা করতে হবে, তাই তো? অবরোহ যুক্তি বলে দিলাম, আরোহ যুক্তি বলে দিলাম, কিন্তু বচনগুলো নিয়ে তো যুক্তিগুলো হয়েছে না। এখানে দেখো যুক্তিগুলো যে বলে দিলাম আমরা, এখানে এতগুলো যে যুক্তি দিলাম, এই যুক্তিগুলো তো সব বচনগুলো নিয়ে গঠিত হয়েছে, সেটাই বলছে। যুক্তির কথা জানতে গেলে আমাদেরকে বচনকে ভালো করে জানতে হবে। অবরোহ যুক্তি এক প্রকারের বচন সমষ্টি। যুক্তির অন্তর্গত প্রতিটি বচন বা যুক্তির এক একটি অবয়ব। তাহলে যুক্তির এক একটা অবয়ব হলো কি? সেগুলো হচ্ছে বচনগুলো। বচনগুলো কখন বচন হচ্ছে? যখন আমরা একটা ভাষায় প্রকাশ করে দিচ্ছি, বলে ফেলছি, সেটা বচন, প্রপোজিশন বা লজিকের আকারে আসছে। যতক্ষণ মুখে মুখে ভাবছি ততক্ষণ সেটা অবরোহণ বা অবরোহ আকারে থাকছে। ঠিক আছে, বচন কি এর ডিটেলস এর পরের দিনে ক্লাসে করাবো। ক্লাসটা প্রচুর লম্বা হয়ে যাবে, অলরেডি 50 মিনিট হয়ে গেছে, এখানেই থামিয়ে দিলাম। তোমাদের এবার যার যা কোশ্চেন আছে বলতে পারো। আর তোমাদেরকে আমার যে নেক্সট যখন ওই এসে কম্পিটিশনটা হবে, ওটা প্রতি বছর হয়, এটা কিন্তু পয়সা দেওয়া হবে প্লাস সার্টিফিকেট দেওয়া হবে। তোমরা যদি কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাও তো নেক্সট ইয়ার যখন হবে আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। যার যার ইচ্ছা আছে আমাকে জানাবে, গ্রুপে দিয়ে দেবো। যার ইচ্ছা আছে সে কম্পিটিশনে অংশগ্রহণ করবে। আর এই ক্লাসটা সম্পর্কে কারো কোনো যদি ডাউট, কোনো প্রশ্ন, কোনো কিছু বলার থাকে বলতে পারো এখন। আর যদি না আছে সেটাও বলো, আমি ক্লাসটা থামিয়ে দেবো। সব ক্লিয়ার সবার? আচ্ছা, মেসেজ করেছে অনেকে। মেসেজটা আমি না দেখতে পাই না, জানো তো। আরো হোক কি বলতে চাইছিল, চোখে উত্তর দিয়েছিল না। এই জনি, তুমি হাত জোর করে প্রণাম না কি বোঝাতে চেয়েছো? কি বোঝাতে চেয়েছো এটা বুঝতে পারলাম না। না, আমার দেরি হয়ে গেছিল তো তার জন্য। ও আচ্ছা। আর কোনো ডাউট বা কোনো কিছু আছে? ক্লাসে প্রথমে জয়েন করছো সব, এতজন, তারপরে এত ফটাফট কমে যাচ্ছ কেন? ক্লাসটা লাস্ট পর্যন্ত করছে না করেনি সব? 10 থেকে ফটাস করে 2। ঠিক আছে, চলো, সবার টাইমের মূল্য আছে, আমিও রেখে দিই, আমারও মূল্য আছে। ঠিক আছে, গুড নাইট, বন্ধ করে দিলাম। গুড নাইট ম্যাম। হ্যাঁ,